হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছতার সঙ্গে করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃষ্টি উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছেই। ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় 25,000 কৃষক। এরা তো গরিব মানুষ, কিচ্ছু হয় না। এরা বাগিদান করছে, মালিকানা কিছু হেল্প করে তো কিছু লাভ হইব। বস্তা বস্তা করে ফেলাম আমরা, এবারে সরকারের না জানো। সুশৃঙ্খল হয়েছে পুলিশ, ফিরেছে মনোবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি নিয়ন্ত্রণে তালিকা করে অভিযান। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় খুনোখুনিতে ব্যস্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। জামিনপ্রাপ্তদের অবস্থান নিয়েও অন্ধকারে পুলিশ। আমরা মাঝে মাঝে শুনি যে সে হয়তো আসছে, পরবর্তী দেখা যায় আমাদের অভিযান তাৎক্ষণিক আমরা টিম রেডি করে অভিযান শুরু করি, পরে শোনা যায় যে না, সে আসছিল হয়তো। উত্তপ্ত পশ্চিমবঙ্গ, শুভেন্দুর সহকারী হত্যার তদন্তে কমিটি, সিআইডিও মাঠে, পরিকল্পিত খুনের অভিযোগ। বিপিএল এ ফিক্সিং কাণ্ডে 9 অভিযুক্তর 5 জন শাস্তি পাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের অর্থের দায়িত্ব নেবে না বিসিবি। এবং মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। প্রেস ইউনিটে এগিয়ে টাইগাররা, বলছেন অধিনায়ক শান্ত। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেন তিনি। এই তালিকার ভিত্তিতে আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হবে। এ সময় হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এদিকে মৌলভীবাজারের হাওড়াঞ্চলে অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে ক্রমশই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। কৃষি বিভাগের তথ্য মতে অবশিষ্ট ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় 25,000 কৃষক। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 80 কোটি টাকা। সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওরে শেষ সম্বল বোরো ধান বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ। স্বপ্ন ছিল পুরো বছরের চাহিদা মেটানো আর ঋণের টাকা পরিশোধ করার। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন 25,000 কৃষকের। কৃষক জানায়, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এখনো নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে পচে বাড়ছে ক্ষতির পরিমাণ। এরা তো গরিব মানুষ, কিচ্ছু হয় না। এরা বাগিদান করছে, মালিকানা কিছু হেল্প করে তো কিছু লাভ হইব। বস্তা বস্তা করে ফেলাম আমরা, এবারে সরকারের না জানো। তবে এক সপ্তাহ বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। তবে ফসল গোলায় তোলা নিয়ে শঙ্কা কাটেনি। আমি একটা ধান এক মুঠ ধান আনতে পারছি, এক মুঠ ধান আপনি ও এলাকার মানুষ জিজ্ঞাসা 80 কোটি টাকা ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে বলছে কৃষি বিভাগ। ক্ষতি পোষাতে তালিকা করা হচ্ছে। আমাদের ধান ক্ষতির সম্মুখীন হবে, যে ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 80 থেকে 82 কোটি টাকার মতো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় হাওরে নিমজ্জিত ফসলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,200 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এত আনন্দ কিসের? দেখেন না, সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী সুশৃঙ্খল হয়েছে, ফিরে এসেছে মনোবল। এজন্য সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ঈদের পর ধীরে ধীরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আরও জানিয়েছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণের তালিকা করে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়েছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়। বিএনপি সরকার গঠনের 2 মাস পর তাদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরেছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি, একটা ট্রায়াল হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সিলেট এবং জয়পুরহাটের পাথর আহরণ, সংরক্ষণ এবং পাথর কোয়ারি নিয়ে বৈঠক হয়। বৈঠকে বিভাগীয় কমিশনারকে প্রধান করে কমিটি গঠন এবং প্রতিবেদন দিতে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে, সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জামিনে বেরিয়ে এবং আত্মগোপনে থেকে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে খুনোখুনিতে ব্যস্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। সাম্প্রতিক বেশ কিছু হত্যাকাণ্ড তারই প্রমাণ। জামিনে বের হওয়া শীর্ষ এই সন্ত্রাসীদের অবস্থান বিষয়ে অন্ধকারে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর সেই সুযোগে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে লুটে নিচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার দ্বন্দ্বে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। মাসুদ আলাবনী জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুন। এর 2 বছর আগে 18 সেপ্টেম্বর তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে গুলি চালালে মারা যান পথচারী ভুবন চন্দ্র। আবার 2025 সালের 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। সবশেষ গত 28 এপ্রিল শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন খুন হন। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে আসছে শীর্ষ সন্ত্রাসীদের নাম, অথচ পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসী নেই রাজধানীতে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। রাজধানীতে একের পর এক খুন, বাদ যাচ্ছে না শীর্ষ সন্ত্রাসীরাও। এর নেপথ্যের কারণ কি? আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া আর নিজেদের দ্বন্দ্ব? মামুন ও ভুবনচন্দ্র খুনের ঘটনায় তখন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের সম্পৃক্ততার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। আবার ব্যবসায়ীকে কোপানোর ঘটনার নেপথ্যে ছিল পিচ্চি হেলাল ইমনের চাঁদাবাজি দ্বন্দ্ব। আত্মগোপনে থেকে মোহাম্মদপুরের নিয়ন্ত্রণ ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের, আর ধানমন্ডি ক্যাপ্টেন ইমনের। তাদের সন্ধানে নামে নিউজ 24। যোগাযোগের চেষ্টা করে ফোনে পাওয়া যায় পিচ্চি হেলালকে। এখন টিটনের মোবাইলটাই একমাত্র সাক্ষী। আমরা
মুক্ত হয়েছি, এটাই যথেষ্ট, স্বাভাবিক জীবনযাপন করব। কিন্তু ওর কারণে আমরা সেটাও পারতেছি না। ও মনে করে যে ওর আধিপত্যের জন্য কখনো না কখনো এরা বাধা হয়ে দাঁড়ায়, এই কারণেই কিন্তু ইমন এই মার্ডার গুলা করেছে। টিটন হত্যার কিছুদিন আগে বসিলাহাটের নিয়ন্ত্রণ পেতে নিজের সহযোগীদের ভয়েস মেসেজের মাধ্যমে নির্দেশনা দেন ক্যাপ্টেন ইমন। রনির সঙ্গে তুমি রনিকে আদর করে ভালোভাবে কথা বোঝার কথা বলো, রনিকে আমার পক্ষে নিয়ে আসো, তাহলে মোহাম্মদপুরের হাটটা একসাথে নেওয়া যাবে। রাজেশ বিরুদ্ধে ফোন করলে মিল্টন এমনি চলে আসবে। মোহাম্মদপুরের বসিলাহাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের বিরোধের বিষয়টি মামলাতেও আছে। এ বিষয়ে টিটনের ভাই বাদী রিপন বক্তব্য দিতে রাজি হন। আপনাদের ঘন্টা দুয়েক পরে চলে অসুবিধা, কোনো সমস্যা নেই, তবে এরপর থেকে বন্ধ রয়েছে তার নম্বরটি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ডিএমপির শীর্ষ সন্ত্রাসীদের তালিকা বলছে রাজধানীতে 7 বিভাগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া অন্তত 110 সন্ত্রাসী। গণমাধ্যম কর্মীরা শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করতে পারলেও তাদের খুঁজে পায় না আইন শৃঙ্খলা বাহিনী। আমরা মাঝে মাঝে শুনি যে সে হয়তো আসছে, পরবর্তী দেখা যায় আমাদের অভিযান তাৎক্ষণিক আমরা টিম রেডি করে অভিযান শুরু করি, পরে শোনা যায় যে না, সে আসছিল হয়তো। সন্ত্রাসী জোসেফ এবং তার ভাই টিটুর যে এটা মার্ডারের ঘটনা, ওইখানে ক্যাপ্টেন ইমনের ব্যাপারে আসছে। তো এই ইমনের যে বিষয়গুলো আছে, তার ছত্রছায় যারা কাজ করে, তো তাদের এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শাপলা গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাংবাদিক মুজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি। তাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞের প্রকৃত চিত্র আড়াল করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আবেদন করায় এই 3 জনকে আগামী 14 মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেদিনই তাদের মামলাটিতে গ্রেপ্তার দেখানো হতে পারে। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ হলেও সে ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় হেফাজত কর্মীদেরই। 5 আগস্টের পট পরিবর্তনের পর শুরু হয় তদন্ত। ঘটনার মিথ্যা বয়ান তৈরির অভিযোগ উঠেছে সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপুমনির বিরুদ্ধে। তাদের 14 মে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেদিন তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আসামি হবেন আরো অনেকেই। এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজত নেতারা। দাবি করেন শাপলা চত্বরে সেদিন প্রাণ হারান হাজার হাজার নেতাকর্মী। বলছি যে কয়েক হাজার মারা গেছে, এখন এটার দায়িত্ব হলো সরকারের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 13 বছর আমরা তদন্ত করতে পারি নাই। আমরা তদন্ত টিম করেছি, আমাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যারা লাশ মারা গেছে, লাশ দাফন করার জন্য সুযোগ দেয় নাই, জানাজা পড়তে সুযোগ দেয় নাই। মামলাটিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে 7 জুনের আগে, বলছেন প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। হামে মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে এনসিপিতে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। সদ্য যোগ দেওয়া সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবেন এমন আশা প্রকাশ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে, সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়।
এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন ডিজিটাল ডেটা কালেকশন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে একটি নতুন নীতিমালা তৈরি করা হবে। এবারের মেলায় অংশ নিচ্ছে ৬৮টি প্রতিষ্ঠান। আমরা টোটাল ইনফরমেশন কালেকশন, স্টাডি, ডিজিটাল ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স, যে কোনো ধরনের যা আমরা গ্রহণ করব কারো মুখের কথা হবে না, কোনো কাগজ কলম সিল ছাপ্পর মুখের কথা না। 100% এখানে ডিজিটাল মেকানিজমের উপরে ভর করে আমি তথ্য পরিসংখ্যানের করে দাঁড়াতে চাই। থার্ড হচ্ছে এই বেসিসে আমরা তখন একটা নিউ রোডম্যাপ এবং পলিসি ডিক্লেয়ার করব। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।